আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ফাতেমাতুর জোহরা কাকলি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা আসলে একটা পুরাতন বিষয়। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তারপরেও এই ইস্যুটাতে আমি আরও একটু কথা বলতে চাই। আরও একটু ভাবনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। যেন মানুষ হিসেবে আমরা আমাদের কাজ, কর্মে, আচরণে আরেকটু নমনীয় হতে পারি, আরেকটু মানবিক হতে শিখি। আমার এক্সপেরিয়েন্স বলছে এই ইস্যুটাতে আমাদের আরও বেশি বেশি কথা বলা দরকার। আমি মূলত দেওয়ানি কোর্টের কথা বলছি, যেখানে কিনা পারিবারিক মামলাগুলো হয়ে থাকে, যেখানে কিনা ভরণ পোষণের মামলা হয় এবং যেখানে জমিজমা সংক্রান্ত সমস্ত মামলা হয়। দেওয়ানি কোর্টে গিয়ে আমার একটা বিষয় মনে হয়েছে যে 2025 সালে এসেও একটা ইস্যুতে আমাদের কোনো রকম কোনো চেঞ্জ হয়নি, কোনো পরিবর্তন আসেনি, বরং আমরা একই জায়গায় স্থির রয়ে গেছি। যেমন ধরুন, স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্সের পরে একজন ওয়াইফ তার যে প্রাপ্য অধিকার, প্রাপ্য কাবিননামা বা তার যে ভরণ পোষণ, এইটা দিতে কিন্তু আমরা এখনও গড়িমসি করি। আমরা এখনও চিন্তা করি, আচ্ছা ওয়াইফ দেখে নিক, যা খুশি করুক, দেখি কিভাবে সে তার টাকাটা তুলে নিতে পারে। অথবা চিন্তাভাবনা করছি, আচ্ছা টাকাটা দিব, একটু আস্তে ধীরে দিব। কিন্তু কেন এই চিন্তাভাবনায় কেন এখনও আমরা কোনো পরিবর্তন আনতে পারিনি? কেন আমরা একই জায়গায় দাঁড়িয়ে আছি? এটাই আসলে আমার ভাবনার বিষয়। আমার মনে হয়েছে এই শতাব্দীতে এসে, আজকের এই 2025 সালে দাঁড়িয়ে, যখন দুজন সঙ্গীর মধ্যে বনিবনা হয় না, তখনই তারা ডিসাইড করে যে তারা বৈবাহিক সম্পর্ক ভেঙে ফেলবেন। তারা যদি বৈবাহিক সম্পর্কই না রাখেন, তাহলে একজন স্ত্রীর যে প্রাপ্য অধিকার, সেটা দিতে কেন আমরা গড়িমসি করব? স্ত্রীর যে হক বা স্ত্রীর যে অধিকার, এটা তার আইনগত অধিকার এবং এটা তার ধর্মীয় অধিকার। এই জায়গাটাতে কেন আমরা এখনও ঋণগ্রস্ত থাকব? একটা স্ত্রী তার স্বামীর কাছ থেকে প্রাপ্য অধিকার, প্রাপ্য কাবিননামা, প্রাপ্য ভরণপোষণ, প্রাপ্য যে খোরপোশ টাকা, এগুলো হলো তার আইনগত অধিকার এবং একই সাথে ধর্মীয় অধিকার। এই জায়গাটাতে আমরা কোনো মেয়েকেই বঞ্চিত করতে পারি না। আর আমরা প্রায়শই দেখছি যে একটা মেয়ের হয়তো কাবিনের টাকা ছিল 5 লাখ, কিন্তু ডিভোর্সের পরে সে হয়তো 10 বছর ধরে বিভিন্ন কোর্টে দৌড়াদৌড়ি করছে। দেখা গেল ভুক্তভোগী যিনি হাজব্যান্ড, তিনি হয়তো মুভ অন করেছেন, তিনি বিয়ে শাদী করে সেটেল করেছেন। বিয়েতে তার এক্স ওয়াইফের হয়তো কাবিননামা ছিল 2 লাখ টাকা, যেখানে হয়তো তার ওয়াইফের সাথে, এক্স ওয়াইফের সাথে তার 2জন সন্তানও থাকছেন। হয়তো নিম্ন আদালত ঠিক করে দিয়েছিলেন যে মান্থলি 5 বা 6 হাজার টাকা ভরণ পোষণ দিতে হবে। আচ্ছা, আপনারা যারা আমার দর্শক আছেন বা যারা আমার শ্রোতা, বা আমরা যারা এখনও এই রকম মানসিকতা বহন করে চলছি, তাদের কাছে আমি এই প্রশ্নটা রাখছি যে আজকে এই সময়ে দাঁড়িয়ে 5 বা 6 হাজার টাকায় কি একজন মানুষের জীবন যাপন করা সম্ভব? যদি সেটাই না হয়, তাহলে কেন আমরা একজন ভুক্তভোগীকে মাসের পর মাস, বছরের পর বছর বিভিন্ন কোর্ট কাছারিতে ঘোরাচ্ছি? কেন আমরা তার টাকাটা তাকে দিয়ে দিচ্ছি না? অবশ্য এ ব্যাপারে কিন্তু আমাদের যারা বিচারক আছেন, তারা কিন্তু চান যে যিনি ভিকটিম, তিনি তার পাওনাটা দ্রুত বুঝে পাক এবং তিনি তার লাইফে মুভ অন করুক, তিনি তার লাইফে সেটেল করুন, এবং যিনি আসামি আছেন তিনিও তার লাইফে মুভ অন করুক। যেহেতু এটা কোনো মার্ডার কেস না বা এটা কোনো ক্রিমিনাল কেস না, এই কেসগুলো সাধারণত পারিবারিক সংঘর্ষ বা সংঘাত থেকেই হয়ে থাকে। পারিবারিক সংঘর্ষ মানেই হলো দুজন মানুষ যখন একজন আরেকজনের সাথে তাদের কোনোভাবেই বনিবনা হয় না, তখন তারা দুজন মুভ অন করেন। কিন্তু এই একটা জায়গায় এসেই কেন আমরা এখনও দাঁড়াতে পারছি না যে যার কাছে বা যার সাথে আমি থাকবই না,
তার কাছে কেন আমি ঋণগ্রস্ত থাকব? যে আমার ওয়াইফ ছিল, তার যে হক বা তার যে অধিকার কেন আমি মেরে খাবো? তবে অধিকারের জন্য কেন আমি তাকে দিনের পর দিন, বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ বিভিন্ন কোর্ট কাচারিতে ঘোরাচ্ছি? এই জায়গাটাতে না আমাদের আরও অনেক চিন্তা ভাবনা করার আছে। আমাদেরকে আরও অনেক চিন্তা করতে হবে। অনেক সময়ে আমাদের বিচারকরা এই জায়গাটায় অনেক পজিটিভলি স্টেপ নিতে চান, কিন্তু আইনগত ব্যারিয়ারের কারণে বা আইনগত সীমাবদ্ধতার কারণে তারা নেগেটিভ জায়গাগুলো ভেঙে ফেলতে পারেন না। এখানে আমি বলতে চাই যে সাধারণ মানুষ হিসেবে সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি তো আমাদের নিজেদের কিছু দায়বদ্ধতা আছে। আমাদের অবশ্যই চিন্তা করা উচিত এই ব্যাপারগুলো নিয়ে, এবং এই ব্যাপারগুলো যে নর্মাল সেটা আমাদেরকে ভাবতে হবে। তাহলে এই নর্মাল ইস্যুগুলোতে কেন আমরা একজন মেয়েকে দিনের পর দিন কষ্ট দেব? এই কষ্ট দেওয়ার কোনো যৌক্তিকতা কি আসলেই আছে? এই জায়গাগুলোতে যদি আমরা আরেকটু সেন্সিবল হই, আরেকটু নমনীয় চিন্তাভাবনা করি, এবং তার যে পাওনাটা একজন ওয়াইফের সেটা যদি তাকে বুঝিয়ে দেই, আমরা নিজেরা মুভ অন করি এবং তাকেও মুভ অন করার সুযোগ করে দেই। এবং এখানে কিন্তু কোনো কিন্তু রাখা চলবে না। কিন্তুটা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু আমরা সাফারার হব। তাই চলুন পারিবারিক ইস্যুগুলোতে আমরা আরেকটু নমনীয় চিন্তাভাবনা করতে শিখি, আরেকটু মানবিক হতে শিখি। ধন্যবাদ।